সকলকে। আমার লেখার সূচনা মূলত স্কুল জীবন থেকেই। অষ্টম শ্রেণীতে যখন পড়ি তখন আমাদের বিদ্যালয়ে যে সরস্বতী পূজা হতো, তখন থেকে কিছু লেখার একটা ভাবনা চলে আসে। আমাদের বাংলার শিক্ষক মহাশয় যার হাতের লেখা এবং যার কবিতা পাঠ ইত্যাদি আমাকে আকর্ষণ করে, তা থেকে আমি একটা লেখার অনুপ্রেরণা পাই। তখন বাণীবন্দনা কবিতার রচনার মধ্য দিয়ে আমি আমার লেখা শুরু করি, যদিও তখন আমার নিজের নাম দিয়ে সেটা প্রকাশ করতে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, তাই সকলে অজান্তেই দেয়ালে টাঙিয়ে দিয়েছিলাম সেই লেখাটি। পরে বন্ধুবান্ধবরা তারা হাতের লেখা দেখে জানতে পারে যে এটা আমারই লেখা। এইভাবে আমার শুরু হয়। এরপরে বিভিন্ন স্কুল পত্রিকায়, কলেজের পত্রিকায় কিছু কিছু লেখা আমি লিখতে শুরু করি। লেখা কলেজ, স্কুল থেকে কলেজ জীবন অতিক্রম করে আমি যখন মাস্টার্সে আসি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বাৎসরিক পত্রিকা বেরোয় সেখানেও আমার লেখা প্রকাশিত হয়েছিল। এরপর কর্মজীবনে প্রবেশ করি এবং কর্মজীবনে এসে আমি সোনারপুরে আমার যে বর্তমান বাস, আমার আদি বাসস্থান ছিল হিঙ্গলগঞ্জের, উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের পূর্ব দেবলী গ্রামে। সেখান থেকে আমি সোনারপুরে আসি এবং সেখানে বেশ কিছু কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হয়, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এবং কবিতা পাঠ শোনা এবং সেই সঙ্গে সঙ্গে নিজের কিছু কবিতা বলার সুযোগ পাই। এইভাবে আমার লেখাটা আস্তে আস্তে চলতে থাকে। শুধু কবিতা নয়, প্রবন্ধ, ছোট ছোট নাটক ইত্যাদি লেখাতেও আমি কিছুটা এগিয়ে যাই। আমাদের গ্রামের বাড়িটা একেবারে সুন্দরবনের একটা প্রত্যন্ত অঞ্চলে হলেও শিক্ষা দীক্ষায় ওই অঞ্চলটা খুব এগিয়ে ছিল। সেখানে প্রতি ঘরে ঘরে এখনো গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট এবং মাস্টার্স করা ছেলেমেয়েরা অনেকেই আছে। আমি যখন কর্মসূত্রে সোনারপুরে চলে আসি কলকাতা হয়ে, তারপর মাঝে মাঝেই আমাকে গ্রামের বাড়িতে আমি যাই, আর বাবা মা সেখানে ছিল, বাবা বর্তমানে নেই। সেখানে এখনো নিয়মিত আমি যাই এবং সেখানকার মানুষজনের সঙ্গে মিশি। সেখানে বন্ধু বান্ধব তো যথেষ্ট আছে, সবাই আছে। দুর্গাপুজোর বিভিন্ন প্রোগ্রামেও আমাকে ডাকা হয় এবং সেখানে কবিতা পাঠ এবং অন্যান্য সঞ্চালনার অংশ নিই এবং সেখানে দেখতে পাই যে আরও অনেকে এরকম কিছু লেখালেখি করেন, কিন্তু সেগুলো ঠিকমতো প্রকাশিত হয় না। যদিও এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বেশ কিছু লেখা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে এবং হিঙ্গলগঞ্জ বার্তা বলে একটি পত্রিকা, সেটাও আমাদের ওখানকার মানুষের লেখা অনেক প্রকাশ করে। অনেক আগে থেকেই তারা প্রকাশ করতো এবং এখন তো আরও বিভিন্ন লেখক সাহিত্যিকরা তারাও বিভিন্ন বই প্রকাশ করেছেন এবং করছেন। শহরের প্রভাবটা খুব একটা যে প্রভাব ফেলছে তা নয়। যেহেতু আমার শৈশব কেটেছে গ্রামের মধ্যেই এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি ওখান থেকেই পড়াশোনা করেছি, তাই আমার একেবারে মূল ভিতটা কিন্তু এখনো গ্রামের মধ্যেই পৌঁছা আছে এবং সেখান থেকে যে রসদ পেয়েছি সেগুলোই আমি সাহিত্যে তুলে আনি এবং তার সঙ্গে এখন শহরের জীবনের বিভিন্ন দিক, বর্তমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন দিক, সেগুলো লেখার মধ্যে আনার চেষ্টা করি। অর্থাৎ গ্রাম শহর এখন মিলেমিশে একাকার হয়ে গেছে বলতে পারি। সমাজের যেগুলো মন থেকে মানতে পারি না সেগুলো বদলানোর যে চেষ্টা, সেটা আমার কবিতার মধ্য দিয়েই ফুটে উঠেছে এবং যদি আমার পাঠকরা আমার কবিতার বইগুলো দেখেন বা পড়েন তাহলে তারাও ওটা খানিকটা উপলব্ধি করতে পারবেন। সবটা তুলে ধরতে পেরেছেন কি না সেটা পাঠকরাই বিচার করবেন, তবে চেষ্টা করছিও এখনো।
এটা বিভিন্ন সাহিত্য সভায় যখন আমরা কবি সম্মেলনে উপস্থিত হই, সেখানে বিভিন্ন জনের বিভিন্ন ভাবধারার যে কবিতা, প্রবন্ধ, পাঠ ইত্যাদি, গল্পের ছোট গল্প, অনুগল্প ইত্যাদি পাঠ শুনি, তা থেকে একটা ধারণা তৈরি হয় যে এক একজন ব্যক্তি এক এক রকমভাবে তার ভাবনাটা প্রকাশ করছেন। আমিও প্রকাশ করতে গিয়ে এখানে দেখলাম কেউ বিজ্ঞান, কেউ সাহিত্য, কেউ ধর্মনীতি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো যখন তুলে ধরছেন, তখন আমার মনে হয়েছিল যে আমার মূল বিষয় যেহেতু সাহিত্য, আমি ইতিহাসের শিক্ষক হিসাবে, যে ইতিহাসের বিষয়বস্তুটা যদি কবিতার মাধ্যমে তুলে ধরা যায় তাহলে ছাত্রছাত্রীদের কাছে বোধহয় খুব আকর্ষণীয় হবে। আমি মূলত কয়েকটা কবিতা তৈরি করে প্রথমে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছেই তাদের শুনিয়েছিলাম এবং তারা খুব আকৃষ্ট হয়েছিল যে এইভাবে যদি কবিতার মাধ্যমে ইতিহাসের বিষয়গুলো তুলে ধরা যায় তাহলে অনেকের কাছে যেটা ইতিহাস একটু কঠিন বলে মনে হয় সেটা অনেকটা সহজ হয়, কবিতার ছন্দ তারা মনে রাখতে পারে। এই ভাবনা থেকেই আমার ইতিহাসের বিষয় নিয়ে কবিতা লেখা। এটা এই বিষয় নিয়ে কবিতার বই প্রকাশ করার ইচ্ছাও আছে। ইতিহাসের কবিতা লেখার ক্ষেত্রে দেখেছি যে লেখাটা বেশ জটিল, কারণ ইতিহাস তথ্য সমৃদ্ধ, তথ্য ছাড়া ইতিহাস সম্ভব নয় বা ইতিহাস হয় না। মানব সমাজের ধারাবাহিক অগ্রগতির কাহিনী ইতিহাস, তাই সেই ইতিহাসে মানব সমাজের বিভিন্ন অগ্রগতির যে কাহিনী, সেই কাহিনী তথ্য সমূহ বা তথ্য দিয়ে পরিবেশন না করলে সেটা কিন্তু ইতিহাস হবে না। তাই কবিতার মধ্যে আমাকে তথ্যও রাখতে হয়েছে, তার সঙ্গে ছন্দটাকেও মেলাতে হয়েছে। এটা বেশ কঠিন হয়েছে মাঝে মাঝে, এই কারণে কোনো কোনো অংশ হয়তো কিছু খামতি থেকে গেছে, কিছু অংশ তুলে ধরা যায়নি, সেটা আমারই ব্যর্থতা বলা যেতে পারে। চেষ্টা করেছি যতটা সম্ভব তথ্যকে রেখে তার সঙ্গে ছন্দটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার। হ্যাঁ, এ বিষয়ে বলতে গেলে আমি প্রথম যে বই আমি প্রকাশ করেছিলাম সেই বইটার নাম ছিল আমার সবার রবি। আমি তখন নিজের নামে কবিতা প্রকাশ করার সাহস দেখাতে পারিনি, কারণ অনেকগুলো ছিল। এক, নতুন লেখক, তার বই গ্রহণযোগ্য হবে কিনা, পাঠকরা কেমনভাবে দেখবেন। তাছাড়া আমাদের সোনারপুর অঞ্চলে প্রায় 3-4 জন সুকুমার মণ্ডল, শুধু সোনারপুর নয়, সোনারপুর, বারাসাত, কলকাতা ইত্যাদি অঞ্চলের মধ্যে 3-4 জন সুকুমার মণ্ডল কবিতা পাঠে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। তখন নিজের স্বতন্ত্র বজায় রাখার জন্য এবং আরও কয়েকজনের পরামর্শে সৌম্যকান্তি রায় এই ছদ্মনামে প্রথম একটা বই বের করেছিলাম, যদিও পরে সেটা থেকে সরে আসি বিভিন্ন কারণে এবং নিজের নামই বই প্রকাশ করি। হ্যাঁ, শিশুর মানসিকতা পরিবর্তন তো অনেক রকমই পরিবর্তন এসেছে, অনেকভাবেই এসেছে। আমরা যখন বিদ্যালয় স্তরে ছিলাম তখন শিক্ষক ছাত্রের যে সম্পর্ক ছিল, এখন যে সে একেবারে উঠে গেছে বা সেরকম আদৌ নয়, পরিবর্তিত হয়েছে, অনেকটা পরিবর্তিত হয়েছে বিভিন্ন কারণে, আর্থসামাজিক পরিস্থিতিতে পরিবর্তিত হয়েছে বলতে পারি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা শিক্ষক মশাই হিসেবে আমাদেরকে শ্রদ্ধা জানায়, দেখলে প্রণাম করে এবং সেই আগের মতো শ্রদ্ধার জায়গাটা কিন্তু একেবারে চলে যায়নি, যদিও মানসিকতা কিছুটা পরিবর্তন এসেছে, এটা অবশ্যই বলতে হবে। ভারসাম্য রাখতে মাঝে মাঝে সমস্যা তৈরি হয়, কিন্তু আমরা যখন ছোটদের জন্য লিখি তখন সেটা ছোটদের কথা মাথায় রেখে লেখার চেষ্টা করি। আবার কোনো প্রতিবাদী কবিতায় যেটা সবাই পড়তে পারবে বা সবার জন্যে লেখা হয়, তখন একটু সেখানে কিছু ভাষার প্রয়োগটা ভিন্ন হয়, সেখানে যাতে সবার উপযোগী হয় সেটা করার চেষ্টা হয়, কিন্তু কিছু কিছু শব্দ চয়ন সেখানে একটু আলাদাভাবেই আনতে হয়। এক্ষেত্রে খুব একটা সমস্যা তৈরি হয় না। এটা হচ্ছে
পরিমার্জন করা তো কঠিন ব্যাপার, কিন্তু হ্যাঁ অবশ্যই করতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে আগে যে ধরনের কবিতা লেখা হতো, যে ধরনের কবিতাগুলো দর্শকদের কাছে বেশি আকৃষ্ট ছিল বা আকর্ষণীয় ছিল, অন্তমিলের কবিতাটা, সেটা থেকে এখন অনেকটা হচ্ছে গদ্য কবিতার দিকে ঝোঁকটা বেড়েছে। সেগুলো আমাদের মাথায় রাখতে হয় এবং সেই পরিবর্তন তো আমাদেরও আনতে হচ্ছে এবং আনতে হবে, অবশ্যই আনতে হবে, এটা সবার ক্ষেত্রেই। তা না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। হ্যাঁ, গদ্য কবিতার মধ্যে, আদর্শ গদ্য কবিতার মধ্যে অবশ্যই ছন্দটা থাকে। অন্তমিল না থাকলে ছন্দ কিন্তু অবশ্যই থাকে, সেখানে বিষয়বস্তুর গভীরতাটা আরও অনেক বেশি থাকে। তাই সেটা কিন্তু কবিতা হিসাবেই গ্রাহ্য, এবং কবিতা তো মোটেই, কবিতা হিসাবে তাকে মান্যতা দিতেই হবে গদ্য কবিতা হলেও। সেখানে কিন্তু কবিতার এবং গদ্যের সঙ্গে কবিতার যে পার্থক্য, সেটা কিন্তু অবশ্যই আছে। হ্যাঁ, যখন কোনো পুরস্কার পাই তখন তো ভালো লাগা একটা থাকেই, সেই সঙ্গে সঙ্গে দায়িত্ববোধও বেড়ে যায় যে আমাকে আরও ভালো হতে হবে, আরও সাধারণের জন্য, সবার জন্য লিখতে হবে, সবার কথা ভেবে লিখতে হবে, সমাজের কথা ভেবে লিখতে হবে। এই ধারণাগুলো তখন মাথায় চলে আসে এবং সেই দিকেই আমরা অগ্রসর হই। নেগেটিভ দিক বলতে হ্যাঁ, কিছু তো থাকেই। মনের কথা, আমি যে কবিতার বইটা প্রকাশ করেছিলাম তাতেই বলেছিলাম যে মনের মধ্যে অনেক কথাই জমা থাকে, কিন্তু সব কথা প্রকাশ করা সবসময় যায় না। কিছুটা প্রকাশ করা যায়, কখনো থামতে হয়, বিশেষ কিছু জায়গায় থামতে হয়, বিভিন্ন কারণে থামতে হয়। প্রকাশের ইচ্ছা থাকলেও সেটা প্রকাশ করা যায় না। মনের কথা, মনের কথা বলতে সবাই চায়, সব কি বলা যায়? বলতে গিয়েও মাঝে মাঝে বেড়ি পড়াই তাই। কি বলবে, কি ভাববে, কি বুঝবে, মানে আমার কথা সারমর্ম সবাই কি তা জানে? লিখতে লিখতে মনের কথা অনেক বলে ফেলি, কল্পনা জাল বুনতে গিয়ে বাস্তবে পা মেলি। অপ্রিয় সত্য বাক্য বলা সহজ নয়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে অকাল বন্যা হয়। মনে বাজে অনেক কথা, প্রকাশ কঠিন তার, স্বপ্নের মতো হারিয়ে যায়, পাই না খুঁজে আর। মনের ছবি দর্পণেতে ভেসে যদি ওঠে, সংকোচের বিহবলতা ভাগ্যে তখন জোটে। বলবো তোমায় অনেক কথা, বলা তো হয়নি, পেরিয়ে গেছে অনেক সময়, আর বলে লাভ কি? তুমি এখন অনেক দূরে, অন্য সুরে বাঁধা, মনের মাঝে মুখ লুকিয়ে বৃথাই এখন কাঁদা। বলতে চাইনি এসব কথা প্রকাশ্য দরবারে, অনেক কথাই হয়নি বলা, রয়েছে অন্তরে। অলক্ষ্যে বা সুদূর থেকে যে কাজ অনেক সোজা, মুখোমুখি অদূর থেকে সেটাই বিষম বোঝা। পরের কথা সবার কথা বলতে গিয়ে দেখি, অন্তরের গোপন কথা দিচ্ছে উঁকি ঝুঁকি। আজও ভাবি মনের কথা বলতে কি পেরেছি, একটা কথা বলতে গিয়ে আরেকটি খুঁজেছি। অপূর্ণ যা রইল কথা বলবো না হয় পরে, এখন খানিক নীরবতা প্রফুল্ল অন্তরে। কিছু কথা বলতে পেরে বুকটা হলো খালি, শিরে আমার জুটবে না হয় আবির কিংবা কালি। নমস্কার। স্মৃতিতে তুমি, আজ তুমি নাই, আজ তুমি নাই, চারিদিকে তাই কেবলই শূন্য মনে হয়। আর সবই আছে দূরে কিবা কাছে, আঁখি খোঁজে তবুও তোমায়। তুমি কি ঝড়ের পাখি, ফুৎকারে উড়ে গেলে সব কিছু দিয়ে ফাঁকি? তুমি কি মরুর মরিচিকা, হৃদয়ে অনল জেলে সব কিছু নিয়ে গেলে রইল স্মৃতির জয়টিকা? আমি তো ভুলিনি হায় তোমার সে হাসি মুখ, অন্তরে রয়েছে ব্যথা, পেয়েছি ক্ষণিক সুখ।
তুমি কি বুঝেছ হয় অন্তর তোমাকে চায়, খুঁজে ফিরি তাই নিশিদিন। তুমি কি বেসেছ ভালো, কালো নয় শুধু আলো, সভ্যতার আদি অন্তহীন। দ্য ব্যর্থ ভ্যালেন্টাইন। মানবতার লজ্জা আজ দেখি চারিদিকে, ভ্যালেন্টাইন দিবস তাই হয়ে গেছে ফিকে। ল্যান্ডলাইনে উড়ে গেছে মানুষের মন, আকাশে বাতাসে ভাসে কলির পতন। দুধের শিশু দুধ পায় না মায়ের অনাহারে, কজন শুধিয়ে গিয়ে আসে এমন জীর্ণ দ্বারে। আহত রাস্তায় পড়ে কাতরায় কজন বাড়ায় হাত, মনুষ্যত্বের হাহাকার ওই দিন থেকে দিবারাত। সমাজ বন্ধু ওই যে চাষি ফেলে মাথার ঘাম, আত্মহনন আশ্রয় করে না পেয়ে শ্রমের দাম। ব্যর্থ প্রেমিক হারিয়ে যায় রেলের চাকায় পড়ে, বাসা খুঁজি অন্য কোথাও এই সমাজ ছেড়ে। সমস্যা আছে, জিনিসের দাম বাড়ছে, চাকরির বেতন বাড়ছে, তেলের দাম চড়ছে, গিফটের গাড়িও মিলছে, তাই সমস্যা নেই অনেকের। বস্তির ঘর পড়ছে, বহুতল বাড়ি উঠছে, দেদারে টাকা আসছে, কিছুটা নেপো খাচ্ছে, তাই সমস্যা নেই অনেকের। খামারে ফসল উঠছে, মালিকেরা গোলাপ হচ্ছে, খাজনার হার বাড়ছে, চাষিরা খাবি খাচ্ছে, তাই সমস্যা নেই অনেকের। কারখানায় চাবি ঝুলছে, শ্রমিকেরা ক্ষোভে ফুঁসছে, নেতারা মদে ডুবছে, মালিকেরা তালি দিচ্ছে, তাই সমস্যা নেই অনেকের। কেউ দল গড়ছে, কেউ দল ভাঙছে, কেউ দর কষছে, কেউ শুধু দেখছে, তাই সমস্যা নেই অনেকের। চুরি ডাকাতি বাড়ছে, গৃহস্থের কপাল পুড়ছে, দুষ্কৃতি ধরা পড়ছে, পেছনে ছাড়াও পাচ্ছে, তাই সমস্যা নেই অনেকের। ছেলে মেয়ে প্রেম করছে, লুকিয়ে বিয়ে করছে, কেউ বা জীবন দিচ্ছে, বাবা মা ঘরে কাঁদছে, তাই সমস্যা নেই অনেকের। কিন্তু সমস্যা আছে আরো অনেকের। বেঁচে থাক কলকাতা, সাগরের ঢেউয়ের মতো উথাল পাতাল বুক, একটা সাদা বেড়াল চুপচুপ করে কি যেন পান করছে, অদৃশ্য হাত ঢেকে আছে তাকে। মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে এক চিলতে রোদ, ভরিয়ে দিচ্ছে রঙে ভরা আমার ক্লান্ত শহরকে। যে শহর দূষণে বিদীর্ণ, বিবর্ণ, রুক্ষ বিবস্ত্র, তোমার নরম উষ্ণ স্পর্শ থেকে বঞ্চিত হয়নি সে। তুমি তাকে জড়িয়ে আছো আদিম নির্মল সবুজকে পাবে বলে, যৌবনের সফলতা মিলবে বলে আবার নতুন করে সাজিয়ে তুলেছ তাকে। চিরন্তনী দিগ্বিজয়ী কল্লোলিনী কলকাতা, বেঁচে থাক নগ্ন বুকের পর, নতুন উষা ফুটুক আবার। জন্মদিন। খোকন সোনার জন্মদিনে নতুন জামা দিলাম কিনে, সঙ্গে আছে মিষ্টি ও কেক, বাড়ল সোনার বয়স আরেক। ইতিহাস কাকে বলে? ইতিহাস কাকে বলে জানো কি সবাই? মানুষের কথা বলে আদি অন্ত নাই, জানার শুরু থেকে অন্তহীন চলা, রূপান্তরে ঘূর্ণিপাকে নানা কথা বলা, কার্যকারণ বিশ্লেষণ ইতিহাসের কাজ, অতীতই গড়ে দেয় ভবিষ্যতের তাজ। রাজনীতি, অর্থনীতি, সমাজ দর্পণ, বিজ্ঞান, কারিগরি, ধর্ম আগ্রাসন, রাজা প্রজার কথা সহ আরো নানা দিক, মূল্যায়নে উঠে আসে আলোর ঝিলিক। হিস্ট্রি এলো গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, সংস্কৃতে ইতিহ যোগ আস বলে ইতিহাস লোকে। ঘটনার বিবরণ নয় বড় কথা, ইতিহাসের লক্ষ্য আধুনিক ইতিহাসের লক্ষ্য মানবতা। মূল্যায়ন রূপায়ণ চলে একসাথে, দিনকাল পঞ্জি সহ সময়ের রথে। জনসন বলেন ইতিহাস অতীতের নানা কার্যকলাপ, কারের মতে অতীত বর্তমানের অন্তহীন সংলাপ।
আবিষ্কার। চক্রধারী সুদর্শনকে চিনত কি লোকে, চক্র যদি না বানাতো আবিষ্কারের ঝোঁকে। কাঠের গুড়ি গড়িয়ে চলে মাঠে সড়ক পথে, তার উপরে জিনিস ধরে চলে তারই সাথে। কাষ্ঠখণ্ড ছিদ্র করি আর কাঠেতে জুড়ি, কাষ্ঠ শটক আনলো জটক বাজিয়ে চমক তড়ি। পোষ্য পশু জুড়ে তাই শুরু যাওয়া আসা, বাণিজ্য সুগম হয় সাথে গড়ে ভাষা। এমন চক্র বার ঘুরিয়ে হাতের ছোঁয়া দিয়ে, মাটির বাসন বানায় কুমোর সকলকে চমকিয়ে। পরিবার সংসার আর বাসনের বাসনা, সভ্যতাকে এগিয়ে দেয় তৃপ্ত হয় রসনা। জাঁতা করে শস্য ভেঙে সহজ হলো পাক, চক্রটাই ভরিয়ে দিল বিবর্তনের ফাঁক। নদীমাতৃক সভ্যতা। পর্বত গুহা মরুপ্রান্তর কোথায় হবে বাস, নদীর তীরে স্নিগ্ধ বায়ু বক্ষ ভরে শ্বাস। নদীর তীরে তীরে পলল পলি কৃষির উপযোগী, কৃষিকাজের বাড়ি মেলে সময় উপযোগী। নদী তীরের লতা গুল্ম পোষ্য পশুর খাদ্য, নদীর বাড়ি মিষ্ট ভারী নয় ঘটনা অদ্য। মৎস্য মেলে নদীর জলে মেলে মণি মুক্তা, যাতায়াতের সহায় বড় বাণিজ্যের ভোক্তা। তাই তো মানুষ গড়ল বসত নদীর কূলে গিয়ে, নদীমাতৃক সভ্য জগৎ বাড়ল তত্তরিয়ে। নীলের তীরে মিশরীয়, সিন্ধুর তীরে সিন্ধু, টাইগ্রিস ইউফ্রেটিসের তীরে মেসোপটেমিয়ার বিন্দু। হোয়াংহো ইয়াংশিকিয়াং চীন সভ্যতার আকর, বোলানের তীরে মেহেরগড় ইজিয়ান ভূমধ্য সাগর। আরও শত জনপদ নদীর তীরে মেলে, কোন সে দেবীর আরাধনায় প্লাবনে ত্রাণ পেলে। সিন্ধু সভ্যতার পতন। বৃহত্তর নাগরিক সভ্যতা কালক্রমে হলো রূপকথা, ক্ষুব্ধ প্রকৃতির রুদ্রবাণী। নাগরিকতার আস্ফলন, ইট পুড়িয়ে আবাসন, শস্যহানি দুর্ভিক্ষ আনে। নাব্যতা হারিয়ে সিন্ধু, প্লাবন হারে বাণী বিন্দু। প্লাবন হানে বাড়ি বিন্দু, বারে বারে বিপন্ন জনপদ। কেঁপে ওঠে ভূমি, অপরাধ না কমি, পাল্টে যায় ভূমির অবয়ব। কেউ বলেন ভয়ঙ্কর মহামারী, অসহায় সিন্ধুরা গেল হারি, বিজ্ঞান হয়নি উন্নত। কেউ বলেন আর্য আগমনে সিন্ধুরা বিপন্ন ধনমানে, লোহাস্ত্রে শত্রুরা উদ্ধত। তুচ্ছ করে সকল নিয়ম রীতি, ধ্বংসে মাতি সুন্দর প্রকৃতি। ভবিষ্যৎকে রাখে মনে, উপদেশের খই ছড়াই, শিক্ষা তবু অধরাই, জিঘাংসার পথ ছাড়ি কেমনে। অশোকের ধম্ম। কলিঙ্গ রণের স্মৃতি ভাঙল জয়ের মোহ, রণভেরি স্তব্ধ করি ধর্মভেরি অহরহ। মহামতির মহাদেশে বিস্ময় মানে কেহ, উপগুপ্ত সমীপে নৃপ শুধালেন সিধে পথ। সাম্য মৈত্রী করুণা ধারা টানে শান্তি রথ, মানব সেবার পথেই যেন পূর্বে সকল সাধ। পাথেয় করি বুদ্ধ তত্ত্ব অশোক দিলেন পাড়ি, জন্মান্তর নির্বাণ লাভ এসব এখন ছাড়ি। সাম্য শান্তি সদ ব্যবহার ফিরুক সবার বাড়ি। প্রতিবেশীর নৃপতিগণে শোনালেন সেই বাণী, যুদ্ধের ধ্বজা ছেড়ে এবার পথে নামো মানি। যুদ্ধের ধ্বজা ছেড়ে এবার পথে নামো মানি, মনে রেখো সেবার ব্রতে পাঠিয়েছেন মহাজনী। তার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম ছড়ালে বিশ্বে, সাম্য মৈত্রী ভ্রাতৃত্ববোধ জাগিল হর্ষে, সহনশীলতা উদারতা ভারতীয় আদর্শে।